স্যার আরেকটা প্রশ্ন খুব ইন্টারেস্টিং আপনাকে আমার করতেই হবে। স্যার বিভিন্ন মহল থেকে একটা সারফেসে উঠে আসছে। আপনিও হয়তো দেখবেন। তা না হলে ব্যক্তিগতভাবে আমি আপনাকে তার লিঙ্কও শেয়ার করতে পারি। যে নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবিরকে একটা ব্র্যাকেটে ফেলে যে দুজনেই বিজেপির ব্রেইন চাইল্ড এরকম একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আপনি একমত স্যার? কথা বলেছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তিনি হাইকোর্টে সওয়াল করেছিলেন 30 সেকেন্ডের একটি ছোট্ট সওয়াল, যেখানে বলা হয়েছিল যে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে যদি বাবরি মসজিদ তৈরি হয় এখানে এইভাবে নতুন করে, তাহলে সেক্ষেত্রে কী হবে। হাইকোর্ট সেখানে, মাননীয় উচ্চ আদালত সেখানে নির্দেশ দিয়েছিলেন যে শান্তি শৃঙ্খলা রাজ্যকে রক্ষা করতে হবে, রাজ্যের দায়িত্ব। এবং আরেকটা প্রশ্ন আমি তুলছি, মুসলিমরা, শিক্ষিত আলোকপ্রাপ্ত মুসলিমরা, যাদের দুধেল গাই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, আমি বলছি না, খারাপ লাগছে বলতে কথাটা, কিন্তু ঐতিহাসিকভাবে সত্যই কথা, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কাজে যখন বীতশ্রদ্ধ, তখন তারা স্বাভাবিকভাবেই বিজেপির দিকে কনসলিডেটেড হবেন না, তাদের সমর্থনের জায়গাটা চলে যাবে বামপন্থীদের দিকে। সেটা যাতে না হয় সেই জন্যই কি এই চক্রান্ত? কেন বলছি আরএসএসের গেম প্ল্যান? একটু ভেবে দেখবেন। আজকে মোহাম্মদ সেলিম স্যার বলেছেন, সিপিএম এর রাজ্য সম্পাদক, যে আমরা অসন বসন নিয়ে রাজনীতি করি, আমরা আসন নিয়ে রাজনীতি করি না। আপনার গলাতেও তার রেজোন্যান্স পাচ্ছি। কি যে বলবেন কোনো স্যার? যুক্তিসঙ্গত বা বুদ্ধিমান মানুষ এই কথা ভাববেন, আর যারা বামপন্থা সম্পর্কে যাদের সুদৃঢ় আস্থা আছে তারা সেটাই ভাববেন। একটা প্রচণ্ড কৃতিত্বের কথা, দাঙ্গাটা হলো না পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে। বারবার করে বলছি, কতটা পিছিয়ে যাচ্ছি আমরা, কোথায় পিছোচ্ছি, আর কত নামবো আর কত পিছোবো। দাঙ্গা হলো না, এটা পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে কৃতিত্বের কথা, শান্তির কথা, স্বস্তির কথা। দাঙ্গা হতে পারত গতকাল যদি মাননীয় হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সব্যসাচী চ্যাটার্জিরা সেখানে সওয়াল করেছিলেন, সেখানে যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ না দিতেন হাইকোর্ট, তাহলে মানে একটা স্বাভাবিক কাজ যেটা প্রশাসনের, সেই কাজ করার জন্য নির্দেশ দিতে হচ্ছে হাইকোর্টকে। কতটা লজ্জার ভেবে দেখেছেন, কতটা পিছিয়ে পড়ার ভেবে দেখেছেন। গত 2-3 দিন ধরে আমি লাগাতার আমার চ্যানেলে বলে আসছি, এবং এর আগেও আমার অতিথিরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও অনেকে বলেছেন যে হুমায়ুন কবির ইজ বিং ব্যাকড বাই আরএসএসের পৃষ্ঠপোষকতায় হুমায়ুন কবির এই কাজ করছেন। অনেকে মানতে চাননি, আজকে চাইবেন কি, অনেকে হয়তো চাইবেন না, কিন্তু কেন আমি আজকেও এই কথা বলছি, হোয়াই আই অ্যাম স্টিকিং অ্যাট মাই পয়েন্ট, তার কারণ হচ্ছে বহরমপুর, মুর্শিদাবাদ সংখ্যালঘু অধ্যুষিত জায়গা। তৃণমূল কংগ্রেস তুলনামূলকভাবে দুর্বল, বিজেপি প্রায় নেই, কংগ্রেসের গড়, বামপন্থীরা যথেষ্ট শক্তিশালী। ঠিক সেই জায়গায় বাবরি মসজিদের পাশাপাশি রাম মন্দিরের শিলান্যাস হয়ে গেল। আমি আবারও বলছি, এখান থেকে কেউ ভুল বুঝবেন না, আমি বাবরি মসজিদের বিরোধী নই, আমি রাম মন্দিরের বিরোধী নই, আমি কোনো ধর্মাচরণের বিরোধী নই। কলকাতায় দারুণ দারুণ কিছু সিনাগগ আছেন যেখানে অনেক ধর্মপ্রাণ মানুষ যাননি, আমি গিয়েছি। অসাধারণ সুন্দর সেই স্থাপত্য অথবা ধর্ম, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত স্পেস। কিন্তু সেই ধর্ম নিয়ে রাজনীতি কেন হবে? ধর্ম নিয়ে চতুরতা কেন হবে? চাতুর্য কেন হবে? আমার প্রশ্নটা ছিল সেই জায়গায়। এখন যদি হিন্দু মৌলবাদ কখন নিজের অস্তিত্ব খুঁজে পাবে? যখন ইসলাম মৌলবাদ মাথা চাড়া দেবে, তা না হলে তো হবে না। হিন্দু খাত্রে মে হে বলে মানুষকে রুটি রুজি ভুলিয়ে দিয়ে ধর্মের নামে উন্মত্ত করে তোলা চলবে না, করা যাবে না। এখন জাতের নামে শুধু নয়, ধর্মের নামে বজ্জাতি চলছে। কেন এই কথা বলছি, অনেকে রেগে যেতে পারেন। বাইদাও এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, আমি যার কথা বারবার করেই বলি আমার প্রতিবেদনে, অত্যন্ত সুবক্তা এবং একজন খুব পজিটিভ স্টেট অফ মাইন্ড নিয়ে চলা একজন পলিটিশিয়ান। তিনি খুব ভবিষ্যৎদ্রষ্টি এবং ইয়াং জেনারেশনকে খুব ভালো কানেক্ট করতে পারেন। মোহাম্মদ সেলিম বলেছেন, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনার সঙ্গে কি সত্যি হুমায়ুন কবিরের কথা হয়েছে, আসন নিয়ে কথা হয়েছে বা অন্য কোনো বিষয়ে কথা হয়েছে, তিনি তখন বলেছেন, আমরা অসন বসন নিয়ে রাজনীতি করি, আমরা আসন নিয়ে রাজনীতি করি না। অসন মানে খাদ্য, বসন মানে বস্ত্র, বাসস্থান, এই নিয়ে বামপন্থীরা রাজনীতি করেন। এটাই হওয়া উচিত,
কারণ রাজনীতি মানুষের জন্য, মানুষ রাজনীতির জন্য নয়, রাজনীতিবিদদের জন্য না, রাজনীতিবিদরা মানুষের জন্য, অন্তত সেটাই হওয়া উচিত। এই পশ্চিমবাংলার মাটিতে যেখানে দাঁড়িয়ে, যেটা ছিল দাঙ্গাবাজদের বদ্ধভূমি, মুক্তমনা মানুষের মুক্তাঞ্চল, সেই দাঙ্গাবাজদের বদ্ধভূমিতে দাঁড়িয়ে আজকে আমাদেরকে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে দাঙ্গার ভয় নিয়ে ঘুমোতে যেতে হচ্ছে। গতকাল হুমায়ুন কবিরের সঙ্গে আমার কথা হয়েছিল, সম্ভবত প্রথম ডিজিটাল মিডিয়া হিসেবে আমি কথা বলেছিলাম, আমি ইন্টারভিউ করেছিলাম তার। আমি জিজ্ঞেস করেছিলাম যে হুমায়ুন কবির, আপনি তো নিজেকে সেকুলার দাবি করছেন, ধর্মনিরপেক্ষ দাবি করছেন, আপনি বাবরি মসজিদ করতে চাইছেন, যে দোষে আপনি দুষ্ট করছেন তৃণমূল কংগ্রেসকে, এবং আমিও করছি, সরকারের কাজ হতে পারে না। উনি লক্ষ্মীর ভাণ্ডার করেছেন, ইত্যাদি নানাবিধ প্রকল্প করেছেন, খুব ভালো জিনিস। তার বিজ্ঞাপন যদি অনেক বেশি হয়, আমি সেই প্রসঙ্গে আজকে যাব না। অন্তত মানুষের জন্য কথা বলা হয় সেখানে। উনি সরকারের টাকায়, আমার আপনার করের টাকায়। আপনি একটা জিনিস ভাবুন তো, অনেক মুসলিম, অনেক খ্রিস্টান, অনেক জৈন, অনেক পার্সি, তাদের প্রত্যেকের টাকা কোষাগারে জমা পড়ে, সেখান থেকে সেই টাকায় একজন ভিক্ষুকের টাকা কোষাগারে জমা পড়ে, সেই টাকায় ধর্মস্থান তৈরি হচ্ছে, একটি নির্দিষ্ট ধর্মের ধর্মস্থান তৈরি হচ্ছে। কেন হবে? ঠিক সেদিনই আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম যে এরপরে মসজিদের দাবি উঠল, এবং সেই দাবি বাস্তবায়িত হলো। এবং তারপরে রাম মন্দির। ধর্ম প্রত্যেকটা মানুষের অত্যন্ত পবিত্র ব্যক্তিগত আচরণের জিনিস, তা নিয়ে কুৎসিত রাজনীতি, ভোটের রাজনীতি, ভোট যত এগিয়ে আসছে আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম যে ভোট যত এড়িয়ে আসবে আরএসএসের মেকানিজম, আরএসএসের ইঞ্জিনিয়ারিং ঠিক সেই জায়গায় যাবে যেখানে মানুষের কথা ডিসকোর্স থেকে আস্তে আস্তে সরে যাবে। আচ্ছা, আপনি বলুন তো, আপনি আমার যারা দর্শক, আমি ধরে নিলাম আপনি সিপিআইএমের সমর্থক নন, আপনি বিজেপির সমর্থক নন, আপনি কংগ্রেসের সমর্থক নন, আপনি তৃণমূল কংগ্রেসের সমর্থক নন, আপনি ফ্লোটিং ভোটার, আপনি যে কোনো ভোটে, যে কোনো নির্বাচনে, যে কোনো দলকে যাকে পছন্দ হয়, যাকে ইস্যু ভিত্তিক আপনি ভোট দেন, অথবা আপনি ধরে নিলাম আপনি বিজেপির সমর্থক। আচ্ছা, একটা মন্দির হলো, প্রকাণ্ড একটা মন্দির হলো, অথবা আপনি তৃণমূল কংগ্রেসের সমর্থক, অথবা আপনি একজন ইসলামী, একটা প্রকাণ্ড একটা মসজিদ তৈরি হলো, আপনার কি হবে? আপনার ভাত, আপনার পেটের ভাতের কি হবে? আপনার রুটি কাপড়া মাকান কোথায় যাবে? আপনার আগামী দিনের সংস্থান কি হবে? আপনার ভবিষ্যৎ প্রজন্মের কি হবে? প্রশ্ন তুলেছেন বেশিরভাগ মেইনস্ট্রিম মিডিয়া, সেই প্রশ্ন তুলতে দিচ্ছে না। সেটা তাদের এডিটোরিয়াল পলিসি হতে পারে, আমি সে নিয়ে তো কোনো কথা বলার এখতিয়ার আমার নেই, যোগ্যতা আমার নেই। কিন্তু একটা কথা আমাকে বলতে হবে যে এতে সাধারণ মানুষের কোনো উপকার হয় না, এতে ধর্মের কারবারিদের উপকার হয়। তারা সরকারে থাকতে পারেন এবং সরকারে থাকার জন্য তারা যা অবৈধ, অনুচিত সুযোগ সুবিধা ভোগ করেন, সেই সুযোগ সুবিধা তারা ভোগ করেন। আগামীকাল লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হবে। আমি তো বলছি পশ্চিমবাংলার প্রত্যেকটি বাড়িতে সন্ধ্যেবেলা গীতা পাঠ হোক, তাদের পেটে খাবার থাক, মুখে খাবার থাক, হাতে কাজ থাক। খালি পেটে তো পুজো হয় না, আমার কথা নয়। এখনও স্বামী বিবেকানন্দের কথা আমি যদি বলতে চাই, অনেক কথা হয়ে যাবে। আমার আপনার কাছে, আমার ইউটিউব চ্যানেলের দর্শকের কাছে আমার স্পষ্ট বক্তব্য, আপনি যে কোনো দলের, যে কোনো ধর্মের, যে কোনো মতের সমর্থক হন না কেন, অথবা কারুর সমর্থক না হন, আপনি মুক্ত চিন্তার মানুষ হন, একটু ভেবে দেখবেন, একটু দয়া করে ভেবে দেখবেন। আমি সরকারের বিরোধিতা করতে এখানে বসিনি, আমি কোনো ব্যক্তির গুণগান করতেও এখানে বসিনি। যা জ্ঞানত সঠিক বলে মনে হয়, জড়মুখী বলে মনে হয়, আমি সে কথা বলি, আমি সে কথা বলবো। একটু ভেবে দেখবেন, আপনার কাজ হলে, আপনার চাকরি হলে, আপনার স্মল ফিন্যান্সের জন্য আজকে সারা রাজ্যের গরিব মানুষ ভয়ঙ্করভাবে চিন্তা করতে পারবেন না। যারা শহরে থাকেন চিন্তা করতে পারবেন না কিভাবে স্মল ফিন্যান্সের শিকার হয়ে সরকার ভর্তুকি তুলে দিচ্ছে, সাবসিডি তুলে দিচ্ছে। স্মল ফিন্যান্সের শিকার হয়ে কিভাবে গরিব মানুষ সর্বশান্ত হচ্ছে, তাদের বাড়িতে বাউন্সার পাঠিয়ে দেওয়া হচ্ছে, কোনো নিয়োগ নেই, চাকরি ক্ষেত্রে দুর্নীতির কোনো শেষ নেই, কারখানা নেই, কাজ নেই, ধর্ম নেই, অধর্ম আছে। কাকে ব্যবহার করে আছে? ধর্মীয় উন্মাদনাকে ব্যবহার করে আছে। রবীন্দ্রনাথ বলেছিলেন, আপনায় স্থাপিয়াছ জগতের দেবতারে নহে। রাম, রহিম প্রত্যেকে নিজের জায়গায় থাকুন,
রাম রহিমের যারা সমর্থক তারা প্রত্যেকে নিজের জায়গায় থাকুন, কিন্তু মানুষের পেটে ভাত থাক, মানুষের হাতে কাজ থাক। কবির সৌরভ যে কদিন তার ইউটিউব চ্যানেল চালিয়ে নিয়ে যেতে পারবে, শেষ দিন পর্যন্ত এই কথা বলে যাবে। প্রত্যেকে ভালো থাকুন এবং এরকম আরও অফবিট কন্টেন্টসের জন্য আপনার চোখ থাকতেই হবে কবির সৌরভের ইউটিউব চ্যানেলে। স্যার, পরপর ৩টি ঘটনা নিয়ে আপনার মতামত নেব। দীর্ঘদিন ধরেই এই নিয়ে কথা চলছে এবং বলতেও হবে। প্রথম কথা, বাবরি মসজিদ, তার দেখাদেখি রাম মন্দির, আগামীকাল লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। কি বলবেন স্যার? দেখুন, আমি প্রথম দিনই বলেছি, যখনই হুমায়ুন বলেছেন যে বাবরি মসজিদ, এটা আরএসএস এর একটা গেম প্ল্যান। কেন এই বাবরি মসজিদটা ওকে দিয়ে করিয়ে ওরা পাল্টায় রাম মন্দির, হনুমান মন্দির এইসব স্লোগান তুলবে। এখন যতই ওরা দেখতে পাচ্ছে যে বামপন্থীরা সংগঠিত হচ্ছে, তখন ওদের মনের মধ্যে একটা কিন্তু শঙ্কা তৈরি হচ্ছে। তাই ওরা আবার এই হিন্দু মুসলমান করে তৃণমূল বিজেপি পরস্পরের বোঝাপড়ার মধ্য দিয়ে একটা অশান্তি সৃষ্টি করে ভোট করতে চাইবে। এটা হচ্ছে পরিকল্পনা। সেই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে একেবারে কাজটা হয়তো আত্মগরিমা হয়ে যাবে। মানে আমি যেভাবে বলেছিলাম, দেখতে পাচ্ছি যে বর্ণে বর্ণে মিলে যাচ্ছে। আজকে দেখলাম তো তারা মুর্শিদাবাদে রাম মন্দিরও প্রতিষ্ঠা করেছে কোন একেবারে, একটা জায়গায়। একেবারেই। এইটা বহরমপুরে, চলবে হ্যাঁ। কিছুদিন, বহরমপুরে কিছুদিন চলবে। আর ওই গীতা পাঠটা, এটা তো ওদের পুরনো ব্যাপার। আজকে আমি আবার পোস্ট করলাম বিবেকানন্দের সেই পুরনো একটা বার্তা দিয়ে, যে গীতা পাঠটা তো সব পরে হবে, আগে দেশের মানুষের পেটে ভাত জোগাড় করো। বিজেপি এখন চূড়ান্তভাবে দেশীয় স্তরেও ব্যর্থ হচ্ছে। ইন্ডিগোর যে ঘটনা, এই ঘটনাটা তো হুম। হঠাৎ ঘটেনি। এটা একেবারে পুঁজিপতিরা তাদের সরকারকে কান মূল দিয়ে তাদের মতো করে পরিচালিত করার চেষ্টা করছে। হুম। এখন এই যে মনোপলি হওয়ার ফলে প্রথম দিকে তো খুব বড় বড় বক্তৃতা করেছিল, তারপর তো এরোপ্লেনের ভাড়া কোনো রকম নিয়ন্ত্রণ নেই, যেমন হুম। খুশি ভাড়া তখন হচ্ছে, মুনাফার চূড়ান্ত পর্যায়ে। এখন ইন্ডিগো কান মুলতে শুরু করেছে, তার মুনাফা আরো বাড়বে। হুম। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে সংবিধান সম্মতভাবে প্রশাসন চালাবার যে মূল নৈতিক অধিকার, আমার মনে হয় সেটাকেও মোদী সরকার বজায় রাখতে পারছে না। এ নিয়ে তো বহু বিতর্ক হচ্ছে, আরো বিতর্ক হয় পুতিনের ভ্রমণ নিয়ে। যেভাবে গদি মিডিয়া সাংবাদিকরা যে সমস্ত প্রশ্ন করেছে, এটা হাস্যকর হয়ে গেছে না? নিজেদের নামাতে নামাতে চাটুকারিতা করতে করতে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষের সাংবাদিকতার মান সম্পর্কে প্রশ্ন উঠে যাচ্ছে। কিছুক্ষণ আগে আবার দেখলাম যে রেড কার্পেট দেওয়া হয়েছে রাষ্ট্রপতি ভবনে, সেটা নিয়ে বিতর্ক উঠে গেছে যে রেড কার্পেট না, এরকম হয় না। যাই হোক, নৈতিকভাবে মোদী সরকার ক্রমশ ভেঙে পড়ছে, এবং সেই ভেঙে পড়াটাকে ঠেকাবার জন্যই কিন্তু আবার ওরা উগ্র সাম্প্রদায়িকতাকেই লালন পালন করবে। স্যার, আমার মনে পড়ছে আপনার চেম্বারেই আমি আপনার ইন্টারভিউ করেছিলাম যেদিন হুমায়ুন কবির বলেছিলেন আমি দল ঘোষণা করব। আপনি বলেছিলেন যে এটা আরএসএস এর গেম প্ল্যান। আমার স্পষ্ট মনে পড়ছে। এবং হুম, আমি গতকাল হুমায়ুন কবিরের ইন্টারভিউ করি এবং প্রথম ডিজিটাল মিডিয়া হিসেবে আমি ইন্টারভিউ করি হুমায়ুন কবিরকে। আমি জিজ্ঞেস করি হুম, যে হুমায়ুন কবির, আপনি নিজেকে সেকুলার বলে দাবি করছেন, তাহলে আপনি বাবরি মসজিদ কেন করতে চাইছেন? আপনি তো একটা হুম, হসপিটাল নিজের উদ্যোগে বা যে কোনো এনজিওর উদ্যোগে আপনি একটা মাদ্রাসা করতে পারতেন, বিশ্ববিদ্যালয় করতে পারতেন। তার হুম। কোনো সদুত্তর আমি পেলাম না। স্যার, এই প্রশ্নের উত্তর তো আপনার পক্ষে দেওয়া সম্ভব না, কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার পারসেপশন বোঝার জন্য যে কি জন্য স্যার বাবরি নামটা দেওয়া হচ্ছে, বাবরি মসজিদ কেন? খুব পরিষ্কার, বাবরি মসজিদ নাম দিয়ে তারা মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে একটা চাপা বেদনা ছিল, যে একটি পুরনো মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে, এবং এই বাবরি মসজিদকে কেন্দ্র করে তো উগ্র হিন্দুত্ববাদ মাথাচাড়া দিয়েছে, হুম। হুম। সেটাকেই আবার পুনরুজ্জীবিত করার জন্যই নামটা বাবরি মসজিদ দেওয়া হয়েছে, খুব পরিকল্পিত। এবং দেখবেন যে বাবরি মসজিদ দেওয়া হয়েছে, তারপরে আমি দেখছিলাম শুভেন্দু বাবুরা স্টেটমেন্ট করছি যে মসজিদ করুক, বাবরি নামটা কেন, এই নিয়ে হুম। ওদের আপত্তি। আসলে কিছু নেই, এগুলো সবই তো ওই পাড়ায় খোখো খেলার মতো, যে আমি তোকে ধাক্কা মারবো তুই উঠে যাবি, ধাক্কা মারার আগে আমি বলে দেবো তোকে। এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে।
এবং আরেকটা খুব মজার কথা হুমায়ুন কবির বলে ফেলছেন, যেটা হচ্ছে মনোবাসনা সত্য প্রকাশিত হয়ে পড়েছে। সেটা হচ্ছে যে দুটো বিধানসভা আসন তো জিতবই, হুম, 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 হুম। জিতে তারপরে আবার ব্যাঙ্গনে নিয়ে দিদির কোলে দিয়ে বসবো। গেম প্ল্যানটা আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে, এবং এটা যে হঠাৎ ঘটেনি, অনেক পূর্ব পরিকল্পিত। তার প্রমাণ হচ্ছে যে এই তথাকথিত বাবরি মসজিদ শিলান্যাস, মসজিদের আবার শিলান্যাস আমি তো প্রথমে শুনছি, যাই হোক, হুম, হুম। মন্দির মসজিদের শিলান্যাস করতে হয়। সেখানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে মৌলবাদী মুসলমান সম্প্রদায়ের মানুষেরা এসেছেন, তারা সাহায্য করেছেন, তারা টাকা দিয়েছেন। স্যার এতদিন আপনার এবং বিরুদ্ধে হিন্দুত্ববাদীরা খাপ্পা হতেন, এবার কিন্তু আমি যে কথা আপনাকে বারবার করে বলেছি, এই যে আপনি কি ইসলাম মৌলবাদীদের ওপরে সফট, এবার তো ইসলাম মৌলবাদীরাও আপনার উপরে খাপ্পা হবেন। মানে সমস্ত মৌলবাদীরা আপনার উপর খাপ্পা হচ্ছেন কেন? সমস্ত মৌলবাদীরা আমার উপর খাপ্পা হবে, এবং এটা হওয়াটাই স্বাভাবিক। সমাজ বিজ্ঞানের নীতি মেনে যদি চলা যায়, তাহলে মৌলবাদীরা কখনো কোনো যুক্তিসম্মত ধর্মনিরপেক্ষ চিন্তা বা আদর্শের সঙ্গে সহমত হতে পারে না। এটা নিয়ে সন্দেহ নেই। আমি তো বলি না, আমার নির্বাচন বন্ধ করেছেন সেটা তো মৌলবাদীদের প্রচার, এবং পাশাপাশি হিন্দু মৌলবাদীদের প্রচার যে গরুর মাংস খেয়েছেন। যে দুটোই হচ্ছে মানুষের কাছে অযৌক্তিক বোধ বুদ্ধিকে লালন পালন করবার প্রচার। সেভাবে তো প্রচার হয়েছে। তো মৌলবাদীরা আমার বিরুদ্ধে প্রচার করবে, এটা আমার কাছে খুব বিস্ময়ের ব্যাপার না। প্রচার না করলে বরং আমি একটু শঙ্কিত হবো যে আমার বোধহয় লড়াইটা ঠিক হচ্ছে না। স্যার একটা জিনিস আমাদের ব্যক্তিগতভাবে আমারও এবং অনেকেরই এই জিনিস মনে হচ্ছে যে আহ, মুসলিম সম্প্রদায়ের, বিশেষ করে যারা আলোকপ্রাপ্ত, যারা শিক্ষিত, তুলনামূলকভাবে অগ্রসর মুসলিম, তারা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছুটা বীতশ্রদ্ধ হচ্ছেন। তারা স্বাভাবিকভাবেই বিজেপির দিকে হেলবেন না, বাম বা কংগ্রেসের দিকে যাতে তারা না হেলতে পারেন, তাই মুসলিমদেরকে কনসলিডেটেড করার জন্য আহ, হুমায়ুন কবিরকে ব্যবহার করা হচ্ছে, এরকম একটা হুম, পারসেপশন তৈরি হচ্ছে। আপনার বক্তব্য? এটা ঠিকই তো। এটা তো একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা। মৌলবাদীদের মধ্যে যদি তুমি একটা প্রতিযোগিতা লাগিয়ে দিতে পারো, তাহলে এক মৌলবাদীর আক্রমণে আরেকটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষ, যারা যথার্থই ধর্মনিরপেক্ষ, তখন তারা শঙ্কিত হয়ে গিয়ে তাদের ধর্মীয় মৌলবাদীদের কাছে আশ্রয় নেবে। এটা খুব স্বাভাবিক। আপনি দেখবেন পাড়ায় পাড়ায় যখন মাস্টারি হয়, জানি না আপনারা কোথাও, আমরা আমার ছেলেবেলায় খুব দেখতাম এ পাড়ায় ও পাড়ায় মারামারি। হুম, হুম। তা এই অনেক ওই পাড়ার লোকেরা থাকতেন যে মারামারিটা না হোক, এ পাড়ার লোকেরা না থাকতেন, কিন্তু এ পাড়ার লোকেরা দুম করে তার বাড়িতে একটা বোমা ছেড়ে দিল। আমরা ছেলেবেলা দেখেছি। তো যারা আমাদের এ পাড়ার পক্ষে কথা বলছিল, তারাও তখন ও পাড়া ছেড়ে দেয়, চল আমরা মেরে আসি। হুম, হুম। মানে এইরকম উত্তর পাড়া দক্ষিণ পাড়ার লড়াই আর কি। একেবারে। এবং ভারতবর্ষের গণতান্ত্রিক মূল্যবোধ সর্বনাশ করবার জন্য এই যে প্রক্রিয়াগুলো চালু হয়েছে, এই প্রত্যেকটাই একটা আরেকটার সঙ্গে নিবন্ধিত। স্যার 2014 সালে যাদবপুর লোকসভা কেন্দ্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, 2019 সালে হুম, এবং 2024 সালে বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরী এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সেলিমের জয়ের ব্যাপারে অনেকেই আশাবাদী ছিলেন, এবং তিনটে ক্ষেত্রেই দেখা গেছে একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কাজ করেছে। এবং মৌলবাদীদের জন্যই আপনি 25% বেশি ভোট পাওয়ার পরে মোহাম্মদ সেলিম 33% ভোট পেয়েছেন, এবং অধীর রঞ্জন চৌধুরীর মতো মানুষ তিনি হেরে গিয়েছেন। গতকাল আমি ঠিক এই বিষয়ে হুমায়ুন কবিরকে সরাসরি প্রশ্ন করেছিলাম। তিনি বললেন যে হ্যাঁ, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় অধীর রঞ্জন চৌধুরীকে হারানোর জন্য যা যা কৌশল করার করেছি। যে এখনো এর নেপথ্যে অনেকেই বলছেন যে নবান্নর পক্ষ থেকে কোনো তৎপরতা দেখা গেল না। একটা দ্রোহের কার্নিভাল আটকানো বা বামপন্থীদের মিছিল মিটিং আটকানোর জন্য আমার ব্যক্তিগতভাবে মনে পড়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একের পর এক জনসভাকে আটকানোর জন্য নবান্ন যে পরিমাণ তৎপর হয়েছিল, আজকে সেই তৎপরতা দেখা গেল না। সামহাও ইজ ইট বিং ব্যাকড বাই মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি কি বলবেন স্যার? না, শুনুন, এটা আমরা আদালতে গিয়ে শান্তি রক্ষার ব্যাপারে আদালতের হস্তক্ষেপ যদি না করাতাম, তাহলে এইটাকে দাঙ্গা বাজিয়ে দিত মমতার পুলিশ। হুম, হুম। দাঙ্গা বাঁধালে পরে ওদের আরো সুবিধা হতো। দাঙ্গা বাঁধাতে পারেনি আমাদের হস্তক্ষেপের জন্য। এখন এই শান্তিপূর্ণভাবে হয়ে গেছে, তো দেখবেন আস্তে আস্তে থিতিয়ে যাবে।
কিন্তু তো দাঙ্গা বাজালে পরে সেটা কিন্তু চলতো। হুম হুম। আজকে এ পাড়ায় দুজন খুন হতো, তারপরে দুদিন বাদে ও পাড়ায় দুজন খুন হতো, সেই দাঙ্গাটা বাড়তে পারেনি, যেহেতু আদালতে গিয়ে আমরা এরকম একটা আদেশ সংগ্রহ করতে পেরেছিলাম আদালতের কাছ থেকে। সেই জন্যই মমতারও যে গোপন গেম প্ল্যান ছিল সেটা খানিকটা ভেস্তে গিয়েছে। হুম হুম। কেন আদালতের কাছে হুমায়ুন কবিরকেও বা আন্ডারটেকিং দিতে হয়েছে যে আমরা কোনো রকম অশান্তি করব না। একেবারেই। তাতে সেটা ওদের অশান্তি করার যে মনোবাঞ্ছা ছিল সেটা ভেস্তে গিয়েছে, তাই দাঙ্গাটা হয়নি। এখন স্যার, শান্তিপূর্ণ ভাবে হওয়াতে দেখবেন যারা যথার্থ ধর্মপ্রাণ ইসলামী বা ধর্মপ্রাণ হিন্দু, তারা তাদের অবস্থানটাকে টিকিয়ে রাখতে পারবেন যে তুমি তোমার ধর্ম করতে চাও করো, বাবা আমাদের এইসব ঝামেলার মধ্যে যুক্ত করো না। স্যার আরেকটা প্রশ্ন খুব ইন্টারেস্টিং আপনাকে আমার করতেই হবে। স্যার বিভিন্ন মহল থেকে একটা সারফেসে উঠে আসছে, আপনিও হয়তো দেখবেন, তা না হলে ব্যক্তিগতভাবে আমি আপনাকে তার লিঙ্কও শেয়ার করতে পারি। যে নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবিরকে একটা ব্র্যাকেটে ফেলে যে দুজনেই বিজেপির ব্রেইন চাইল্ড, এরকম একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আপনি একমত স্যার? এই পারসেপশনটা তৈরি করছে কিন্তু তৃণমূল এবং বিজেপি যৌথভাবেই। হুম হুম। নওশাদ, আমার যতটুকু বিশ্লেষণ, যতটুকু ওকে আমি দেখেছি, যত কাজকর্ম দেখেছি, নওশাদ কিন্তু শিক্ষিত ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে একটা গণতান্ত্রিক মূল্যবোধ তৈরি করার চেষ্টা করছে। সে মঞ্চে দাঁড়িয়ে সরাসরি ধর্মনিরপেক্ষতার পক্ষে কথা বলছে, বিজ্ঞান মনস্কতার পক্ষে কথা বলছে। এর ফলে মৌলবাদীরা শঙ্কিত হচ্ছেন, তারা কিন্তু নওশাদকে, হুমায়ুন কবিরকে এদের এক ব্র্যাকেটে ফেলে দেখাবার চেষ্টা করবেন এবং ক্রমশ ক্রমশ মুসলিম মৌলবাদের দিকেই ঠেলে দেওয়ার চেষ্টা করবেন। স্যার মানুষের মূলত তো নজর কলকাতার দিকেই থাকে। আজকে কলকাতায় একটি জনবহুল মিছিল হয়েছে, প্রত্যেক বছরই হয়, আমি সেটার কথা আলাদা করে উল্লেখ করব না। আপনি এমন একজন মানুষ যিনি শুধুমাত্র পশ্চিমবাংলা না, সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় উত্তর থেকে দক্ষিণ চষে বেড়ান, এবং আজকে আপনি স্বাভাবিকভাবে একটি সংগঠনের কর্মসূচিতে উত্তরবঙ্গে আছেন এবং সেখানে কিছুদিন আগেই বাংলা বাঁচাও যাত্রা হয়েছে। আপনার দীর্ঘ অভিজ্ঞতা, কি বুঝতে পারছেন মানুষের পালস, এই বাংলা বাঁচাও যাত্রা, আপনার ভাষায় বাংলা পুনরুজ্জীবনের আমি জন্য বাংলা আপনাকে বাঁচাও যাত্রা, এবং হুমায়ুন কবিরের এই মসজিদ, কি বুঝতে পারছেন মানুষের পাল? এই বাংলা বাঁচাও যাত্রার ধাক্কাতেই কিন্তু এই সমস্ত মসজিদ, মন্দির, গীতা পাঠ তার প্রাবল্য বাড়ছে, আর হুম হুম। কিচ্ছু না। এটা সম্পূর্ণভাবে যখন দেখছেন নিচের তলায় মানুষ সংগঠিত হচ্ছে, তাদের ভয় ভাঙছে। এবং আজকেই দেখলাম হুগলির একটি আহ, সমবায় নির্বাচনে যা ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল, একেবারেই। ওরা আত্মবিশ্বাস বেশি ছিল বলে ভোটটা করতে দিয়েছে, যেই ভোট করেছে সেখানে তারা পরাজিত হয়েছে। এছাড়া তো অন্য কোথাও ওরা ভোট করতে দেয় না। এটা হচ্ছে ওদের পক্ষে একটা ইন্ডিকেশন যে মানুষ কিভাবে সংগঠিত হচ্ছে। তো সেই মানুষকে আবার বিভ্রান্ত করার একমাত্র সুযোগ হচ্ছে ধর্মের সুড়সুড়ি। স্যার আমার একেবারে শেষ প্রশ্ন, যে প্রশ্ন এই শৈত্যের মধ্যেও কিছুটা উত্তাপের সঞ্চার করতে পারে, একদম শেষ প্রশ্ন হচ্ছে যে তৃণমূল বিজেপি আপনাদের কথা এবং সাধারণ মানুষের মধ্যেও এই ধারণা অনেকটা পরিষ্কার হচ্ছে, স্বচ্ছ হচ্ছে যে তারা প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার অস্ত্রে শান দিচ্ছেন, ধর্মাস্ত্রে শান দিচ্ছেন। কিন্তু বামপন্থীরা মানুষের কথা বলছেন, রুটি রুজির কথা বলছেন, হকের কথা বলছেন, কিন্তু আবার কি শূন্য থাকবে? শূন্যের গেরো কি কাটবে? আমি আবারও বলি আপনাকে যে বামপন্থীদের লক্ষ্য কিন্তু সাময়িক তাৎক্ষণিক কোনো সুবিধে নয়। এই সাময়িক তাৎক্ষণিক সুবিধে পেতে গেলে, শূন্যতা কাটাতে গেলে অনেক অসৎ উপায়ে একে অপরের সঙ্গে সমঝোতা করে কাজ করলে হয়তো দু চারটে সিট হতে পারে, কিন্তু সেটা বামপন্থীদের কাছে কাম্য নয়। আজকে গোটা দেশ জুড়ে যেভাবে মৌলবাদ এবং পুঁজিবাদের দাপট চলছে, পুঁজিবাদী শোষণের যে দাপট চলছে, অর্থনৈতিক বৈষম্য যে তীব্রতা পেয়েছে ভারতবর্ষের বুকে ইতিপূর্বে যা কখনো দেখা যায়নি, সেসবের বিরুদ্ধে আমাদের লড়াইটাকে কিন্তু সংগঠিত করতে হবে। যদি শুধুমাত্র নির্বাচনকে নিজের চিন্তার মধ্যে আটকে যায় বামপন্থীরা, আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি, হুম। তাহলে আমাদের দীর্ঘমেয়াদী লড়াইটা ক্ষতিগ্রস্ত হবে। ঠিক স্যার, আমি একদম একমত হয়েও বলছি, সংসদীয় রাজনীতিতে তো নাম্বার ম্যাটার্স সেক্ষেত্রে। নাম্বার ম্যাটার্স, এবং নাম্বার এভাবে আসবে, লড়াই করতে করতেই আসবে, কিন্তু নাম্বার পেতেই হবে, না হলে আমার কিছু হবে না, এই মানসিকতাটা আমি তীব্র বিরোধী।
আজকে মোহাম্মদ সেলিম স্যার বলেছেন, সিপিএম এর রাজ্য সম্পাদক, যে আমরা অসন বসন নিয়ে রাজনীতি করি, আমরা আসন নিয়ে রাজনীতি করি না। আপনার গলাতেও তার রেজোন্যান্স পাচ্ছি। কি যে বলবেন কোনো স্যার? যুক্তিসঙ্গত বা বুদ্ধিমান মানুষই এই কথা ভাববে, আর যারা বামপন্থা সম্পর্কে যাদের সুদৃঢ় আস্থা আছে তারা সেটাই ভাববে। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য।